ইয়ামাহা R15M ইন্ডিয়ান অ্যান্ড ইন্দোনেশিয়ান এই দুইটা ভার্সনই আমাদের দেশে আসে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যদিও ইন্ডিয়ান, কিন্তু সবচেয়ে বেশি আসলে জনপ্রিয় ইন্ডিয়ান নাকি ইন্দোনেশিয়ান এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন। এটা সবার ভিতরে যেমন আছে আমার ভিতরে আছে। যারা ইন্ডিয়ান চালায় তারা ইন্দোনেশিয়ানটা বেশি পছন্দ করে না, যারা ইন্দোনেশিয়ানটা চালায় তারা আবার ইন্ডিয়ানটাকে বেশি পছন্দ করে না। মানে ইন্ডিয়ানটার একটু পার্টসের দাম কম হওয়াতে এটাকে মনে হয় আমরা একটু অন্যভাবে দেখি। কিন্তু আসলে যদি সব সার্বিক দিক বিবেচনা করেন, পারফরমেন্সের দিকে যদি আমরা ফোকাস দিই, তাহলে ইন্দোনেশিয়ানের পারফরমেন্স কিছুটা ভালো, এটা স্বীকার করতেই হবে। এবং ওইটার চেয়ে আবার থাইয়ের সাউন্ড এবং স্মুথনেসটা আরেকটু ভালো, এরকমটা আমার ব্যক্তিগত মতামত। আর আজকে আমরা যে বাইকটা চালাবো এটা হচ্ছে R15M ইন্দোনেশিয়ান ভার্সন। বাইকটা 12,000 কিলো চলা, আর বাইকটা অ্যাভেলেবেল আছে হচ্ছে বাইক ফেরিতে। আজকে বাইক ফেরি থেকে এই বাইকটা আমি নিয়ে আসছি, অ্যান্ড একটু পরে ছোট্ট একটা রাইড দিব, আর রাইড দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে 12,000 কিলো চলার পরে বাইকটার অবস্থা কিরকম কি আছে। অ্যান্ড যেহেতু এই বাইকটা কে চালাইছে আমরা জানি না, শপের বাইক, সেহেতু মানে কিভাবে চালাইছে এটার কোনো কিছু আমি বলতে পারি না। কারণ আমার হাতে যদি চলতো তাহলে আমি ফুল আপনাদেরকে একটা ব্যাপার বলতে পারতাম যে কত কিলোতে আমি বাইকটার কি করছি। যেহেতু এই জিনিসটা আমার হাতে ছিল না, তারপরেও চলেন আজকে রাইড করে দেখি যে বাইকটার বর্তমান কন্ডিশন কি আছে এবং কি অবস্থা। আর অনেকদিন আসলে ইন্দোনেশিয়ান এম চালানো হচ্ছে না, একটু ভেতর থেকেও একটু এরকম একটা ব্যাপার জাগতেছে যে একটু চালাই। তাহলে চলেন আমরা রাইডে যাই। কিছু কিছু সময় ভিডিও রেকর্ড করতে গেলে আমার মনে হয় যে আসলে ইন্দোনেশিয়ান বাইক কিনে আমরা ঠকতেছি, আবার কিছু কিছু সময় মনে হয় না ইন্দোনেশিয়ান বাইক আসলে ঠিকই আছে। ইন্দোনেশিয়ান বাইক টাকা অনুযায়ী আপনাকে ঠিক ডিলই দিতেছে। আসলে ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান বাইকে যদি পার্থক্য খুঁজেন, প্রথমেই দুইটা পাশাপাশি রাখলে কালারে একটু ডিফারেন্স পাবেন। এটার মধ্যে একটু গোল্ডেন একটা ব্যাপার আছে, অ্যান্ড ইন্ডিয়ানটা আমি দেখছি যে একটু সিলভারটা বেশি, মানে একটু সাদাটে সিলভার ওইটা। আর যদি বাইরের পার্থক্য, এগুলা যদিও পুরান কথা, তারপরে একটু বলে যাই, বাইরে থেকে যদি পার্থক্য দেখেন তাহলে হচ্ছে এটার ইন্ডিকেটর লাইটটা এই যে একটু শাপলা ফুলের কুড়ির মতো পেছনে এবং সামনে দুই পাশেই। টায়ারে চেঞ্জ আছে, এই বাইকটার টায়ার আসে হচ্ছে IRC অ্যান্ড বিট গ্রিপ, এগুলা একটু অন্য ধরনের। অনেকের একটু এরকম কথা, যারা ইন্ডিয়ানটা যারা চালায় তারা বলে যে এই বাইকটার গ্রিপিং ভালো না, ভেজা রাস্তা বা ধুলাবালিতে। আবার যারা এটা চালায় তারা বলে না, এটা সব কিছু ঠিকই আছে। এ হলো ব্যাপার। বাইকটা আনতে একটু ময়লা হয়ে গেছে, সরি বাইক ফেরি, বাইকটারে আমি একটু ময়লা করে ফেলছি। অ্যান্ড বাইকটা হচ্ছে 12,000 কিলোর আশপাশে যেহেতু চলছে, সেহেতু বাইকটার মধ্যে কিছু কিছু জায়গায় একটু পুরানোর ছাপ থাকবে, এটাই নর্মাল। যেমন এই যে এই সমস্ত জায়গা কর্নারগুলা, আসলে R15 বাইকের এই কর্নারগুলার রঙগুলা একটু বেশি নষ্ট হয়। এই কারণে অনেকে এই যে ট্যাঙ্ক প্যাড ইউজ করে, ভাইয়া ওইটা যে চালাইছে সে ট্যাঙ্ক প্যাড ইউজ করছিল, এই জন্য এই সমস্ত জায়গাগুলো হয়তো ঠিক আছে। কিন্তু তারপরেও পিলিয়ন যখন বসে এই সমস্ত জায়গাগুলোতে একটু মানে থেকে যায়, একটু রেখে যায় যে না বাইকটা চলছে। 28 সিরিয়ালের একটা বাইক, টায়ার মোটামুটি খুব একটা ক্ষয় হয় নাই। নর্মালি এই IRC টায়ার আমি যতটুকু জানি 20 থেকে 22,000 কিলো পর্যন্ত ভালোই চলে। অ্যান্ড প্রথম দিকে এই বাইকগুলো যখন আসতো ওগুলার চেনে একটু ঝামেলা ছিল, 10,000-এর পরে আওয়াজ শুরু হইতো। এটা এখন ওরকম আওয়াজ আমি পাই নাই যখন চালায় আসছি। এই যে এখানে একটু ছাপ রয়েছে যে না কেউ একজন চালাইছে, একটু রং উঠছে, যদি ওগুলা টাচ আপ করা যায়। আর আমি যে প্রথমেই বললাম যে আমরা কি আসলে ঠকতেছি কিনা, চলেন বাইকে উঠি। ইন্ডিয়ান বাইকে BS6 যেটা, ওটাতে হচ্ছে এই ধরনের মিটার আসতো, অ্যান্ড BS7-এ এসে মিটারটা কিছুটা চেঞ্জ হয়েছে। ওটা TFT, বড় ডিসপ্লে অ্যান্ড একটু কালার টালার, যেটা TFT আর কি। বাইকটা চলছে 12,007। ও না, এটা তো ট্রিপ। আচ্ছা, এটার সুইচ হচ্ছে ডান হাতে থাকে। ও 13,000 হয়ে গেছে, এর মধ্যে মনে হয় চালানো হয়েছিল। 13,605 কিলোর একটা বাইক। চলেন আমরা একটু রাইডে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান এই দুইটার মধ্যে স্টার্ট দিয়ে যখন আপনি রাইডটা শুরু করবেন তখনই কিছুটা পার্থক্য বুঝতে পারবেন। আসলে ইন্দোনেশিয়ানের সাউন্ডটা ইন্ডিয়ান থেকে একটু বেশি, মানে মনে হয় যে একটু পাওয়ারফুল ইঞ্জিন, এরকম একটা ডেপথি সাউন্ড দেয়। এবং যদি থাইটা নেন তাহলে আর একটু বেশি ওই ফিলটা পাবেন। আর এই বাইকগুলোতে আমি এর আগেও যখন রিভিউ করছি তখনও বলছি যে রেগুলার চলার বাইক কিন্তু স্পোর্টস বাইক না। যদিও এগুলো অন রোড বাইক, তারপরেও রেগুলার চলার বাইক আসলে স্পোর্টস বাইক না। অল্প সময় চালানোর জন্য, বা আপনি লং কোনো ট্রিপে বের হয়েছেন শুধু রাইডের উদ্দেশ্যে, ধরেন ঘুরতে বের হয়েছেন, আপনি চিটাগাং, কক্সবাজার, বান্দরবন চলে যাইতেছেন, টেকনাফ চলে যাইতেছেন, আপনার কাছে অতটা প্রেশার লাগবে না। কিন্তু রেগুলার রাস্তায়, রেগুলার কাজে কর্মে যদি শহরে চালাইতে চান, জ্যামের রাস্তায় চালাইতে চান, তাহলে একটু ফাপড় আছে এই বাইক নিয়ে। আর
এই R15 সম্পর্কে যদি বলতে হয়, অন্যান্য স্পোর্টস বাইক থেকে এটার মধ্যে কিছু জিনিস একটু স্পেশাল আছে। আর বিশেষ করে এই এম যে বাইকটা R15 এম ইন্দোনেশিয়ান, এটার মধ্যে স্পেশাল হচ্ছে এটার মধ্যে সব ফাংশনই আছে। এটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে কুইক শিফটার, সব ফাংশনই আছে। এগুলার মজা আপনি পাবেন। আর আরেকটা বড় মজা হচ্ছে, আপনি যদি শহরেও চালাইতে চান, এইটার যে লুকিং গ্লাসের পজিশনটা অনেক বেশি মজার। লুকিং গ্লাস থাকা অবস্থাও আপনি জ্যাম ট্যামে খুব সুন্দরভাবে চলতে পারবেন, যেটা অন্যান্য কিছু বাইক আছে যেগুলাতে লুকিং গ্লাস ভাঁজ করে রাখা লাগে। মানে জ্যামের মধ্যে দেখা যায় লুকিং গ্লাস গিয়ে রিক্সায় লাগে বা সাইড দেখে ওভারটেক করতে যায় লাগায় দেয়। আমার এরকম হয়েছে দু একটা বাইকে। যাক, ওইগুলোর ব্যাপারে আর না যাই। অন্য বাইকের দুর্নাম বা এই বাইকের সুনাম, এগুলো আমি আজকে কিছুই করতে চাইতেছি না। তবে এই সমস্ত বাইকগুলা আমি এটাই বলবো যে রাইড করার জন্য ঠিক আছে। সেকেন্ডারি বাইক হিসাবে এই বাইকটা অবশ্যই ভালো। আমার এই বাইকটা এখন নাই, কারণ হচ্ছে কি আমি এখন একটা বাইক চালাইতেছি। যদি আমার দুইটা বাইকও থাকতো তাহলে সেকেন্ড বাইকটা অবশ্যই স্পোর্টস বাইক হইতো। অ্যান্ড যখন আমি বেশি বাইক রাখছি, ধরেন 5টা 6টা পর্যন্ত বাইক রাখছি, তখন একাধিক হোন্ডার, ইয়ামাহার বা সুজুকির স্পোর্টস বাইক আমি একটা দুইটা রাখার চেষ্টা করছি। কারণ স্পোর্টস বাইক রেগুলার চলার বাইক আমার কখনোই মনে হয় নাই। কারণ আমার দেখা যায় যে মার ওষুধ আনা থেকে শুরু করে বিভিন্ন রকম পারিবারিক কাজে বাইক ব্যবহার করতে হয়। রাতে বাজার করে আমার বাসায় ফিরতে হয়। এই সমস্ত বাইকে বাজার করে বাসায় ফেরাটা আসলে খুব মুশকিল। চাইলে করা যায়, পেছনে হুক টুক লাগায় ওই ব্যবস্থা করা যায়, কিন্তু একটা স্পোর্টস বাইকের মধ্যে ওইগুলা যদি করে, তারপরে অনেকে এটারে স্পোর্টস বাইকে দেখা যায় যে টুরিং সেট আপ লাগায়, ওটাতে কেন যেন আমার মনে হয় যে স্পোর্টস বাইকের যে ফিলটা, ওই ফিলটা মানে আর থাকে না। ওইটা অন্যরকম একটা ব্যাপার আছে না। ওই যে অন্য একটা উদাহরণ দিই আপনাদেরকে। থাইল্যান্ডে দেখবেন এক্সমোশন নিয়ে ওরা ছোট ছোট ভ্যানের সাইডে সেট করে ওই ভ্যান টানার কাজেও এক্সমোশন ইউজ করে। তা ওইখানের যে এক্সমোশনের যে ফিল আর বাংলাদেশে আমরা একটা এক্সমোশন কিনে যে ফিল, ওই ফিলটা কিন্তু এক না। ওই এক্সমোশন আসলে ওইটা ওই ক্যারি বয় হিসাবে হয়ে গেছে, ওটা ওই ভ্যান ক্যারি করার এক্সমোশন হয়ে গেছে। ওদের এখানে দামও কম, এই জন্য ওরা পারে। আর আমাদের এখানে এক্সমোশনটা চালানো যেমন একটা ভাব, ওরকম আমাদের এখানে স্পোর্টস বাইকের নাম যদি বলেন তাহলে R15 চালানো একটা ভাব। আর R15 এর মধ্যে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান, এটা চালানোটা হচ্ছে আরেকটু বেশি ভাব। তো যেখানে ভাবের ব্যাপার, সেখানে তো আসলে ওই হুক টুক লাগা এটারে অন্য সেট আপ করলে ওই ভাবটা আর থাকে না। এটা হচ্ছে বিশাল একটা পয়েন্ট। চলেন একটু টান দেই। আচ্ছা, এটাতে তো কুইক শিফটার আছে। ওরে ভাই, ঠান্ডা অ্যান্ড কন্ট্রোলিং। দেখেন বাইক ছেড়ে দিছি, বাইকের মতো বাইক চলতেছে। কন্ট্রোলিং, ব্রেকিং অ্যান্ড এই সমস্ত ব্যাপারে যে কনফিডেন্টটা পাবেন, এটার জন্য এই বাইকটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন। আর বাইকের সার্বিক অবস্থা আমার কাছে যেটা মনে হইতেছে, চেনের সাউন্ড ওরকম না হইলেও আসলে 13,000 কিলো চললে চেনের অর্ধেক ক্ষমতা চলে গেছে, এটা মেনেই নিতে হবে। অ্যান্ড ব্রেক প্যাডগুলোও মোটামুটি ক্ষয় হয়েছে বোঝা যাইতেছে, বিশেষ করে পেছনের ব্রেক প্যাডটা একটু ক্ষয় হয়েছে। এটা তো হবেই। টুকটাক একটা সার্ভিস করে নিলে আবার এই বাইকগুলা 40 থেকে 60,000 কিলো পর্যন্ত মানে খুব ভালোভাবেই চলবে। আমি যেটা সবসময় বলি যে প্রতি 5 থেকে 6,000 কিলোতে যদি একটা বাইককে আপনি জেনারেল চেক আপ করান এবং যেই জিনিসগুলা ক্ষয় হয়েছে বা নষ্ট হওয়ার পথে ওগুলা চেঞ্জ করে ফেলেন, তাহলে একটা বাইক আপনাকে 1 লাখ কিলো পর্যন্ত আমার মনে হয় ভালো সার্ভিসই দিয়ে যাবে। এই হলো অবস্থা। তো সেখানে 13,000 কিলো মানে বাইকের আসলে 10 ভাগের 1 ভাগ আয়ু মাত্র শেষ হয়েছে আমি বলবো। আর আমি এমনও মানুষ দেখছি যারা 2 লাখ পর্যন্ত বাইক চালাইতেছে, সুন্দরভাবে চালাইতেছে 2 লাখ কিলো পর্যন্ত। যত্ন করে চালাইলে আসলে সবকিছু অনেক ভালো চলে। যত্ন না করলে যে কোনো জিনিস অকালে নষ্ট হয়ে যায়, এটা আমার মাও বলে। আর এটা আসলে আমাদের সবার স্বীকার করতেই হবে। যাক, সার্বিক দিক মিলা বাইকটা চালায় এমনিতে ভালোই লাগতেছে। তবে আমার মনে হয় যে ইন্দোনেশিয়ান বাইক আমাদের কিছু কিছু ক্ষেত্রে ঠকাচ্ছে, কারণ ওরা হচ্ছে টেকনোলজি অনেক পরে আপগ্রেড করে। যেমন এটাতে TFT মিটার সহ এখনো পর্যন্ত আমাদেরকে দিচ্ছে না, প্লাস প্রাইসও একটু বেশি। এখন প্রাইস বেশি নিয়ে কথা বলতে গেলে ওই যে ইন্দো আর ইন্ডিয়ানের মধ্যে একটা পার্থক্য আসবে, আর আমি চাচ্ছি না ওগুলা নিয়ে কথা বলতে। তবে এটা সত্যি যে ইন্দোনেশিয়ানের স্মুথনেস বা ইসের যে আওয়াজটা, মানে সাইলেন্সারের যে আওয়াজটা, ওইটা একটু ডিফারেন্ট। অ্যান্ড পাশাপাশি রেখে দুইটা বাইক যদি টেনে দেখা যেত যে আসলে কোনটা স্পিড কিরকম বা কোনটা কি, তাহলে ব্যাপারটা আর একটু মজার হইতো। এরপরে আমি চেষ্টা করবো ওরকম কিছু একটা করার। সত্যি কথা বলতে হচ্ছে আমার ভিডিওগুলো আমার একা করতে হয়। দেখা যায় আরেকজন যদি এরকম থাকতো যে সেও ভিডিও বানাচ্ছে বা কিছু, তাহলে হয়তো দুজন মিলে ওই ভিডিওগুলা করা যেত, যে দুইটা বাইকের পারফরমেন্স টেস্ট বা এরকম কিছু, যেগুলা ইন্ডিয়ার ভিডিওতে আমরা রেগুলারই দেখি। বাংলাদেশে এখনো পর্যন্ত ওইরকম কেউই করতেছে না। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে, সামনে আমি ওরকম ভিডিও করার ট্রাই করব।
যাক কিছুক্ষণ রাইড টাইড করি, তারপরে এই বাইক থেকে বিদায় নেই। আমার সত্যি কথা কি আমি কোনো প্রোটেকশন নিয়ে বেরোই নাই, এই কারণে আমার একটু ঠান্ডা লাগতেছে, এই জন্য আমি বারে বারে বাইক থেকে বিদায় নিতে চাইতেছি। তারপরে তো ভালো, এই উইন্ডশিল্ড থাকাতে মোটামুটি একটু ঠান্ডা বাতাসটা উপর দিক দিয়ে চলে যেতেছে, কিছুটা কম লাগে, কিন্তু হাতকে আমি বাঁচাইতেই পারতেছি না, এই হলো অবস্থা। যাক তাহলে চলেন বাইক থেকে বিদায় নেই, আবার আমরা আগের স্পটে ফেরত যাই। আমি একটু রোডটা পোহাই, রোদের আলোটা মজারই লাগতেছে। বাইকটা অ্যাভেলেবেল আছে বাইক ফেরিতে, যদি কারণে আর ইচ্ছা থাকে যে কোনো সময় এসে দেখে টেস্ট রাইড দিয়ে বুকিং দিয়ে নিয়ে যেতে পারেন, অথবা একবারে কিনে নিয়ে যেতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। ছোট্ট রাইডে অল্প কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি, বাইকটার অবস্থাটা কি আছে এই ব্যাপারটাই। এরকম যদি অন্য কোনো বাইকের রিভিউ বা টেস্ট রাইড দেখতে চান বা আমার মতামত দেখতে চান, তাহলে অবশ্যই জানাবেন যে কোন বাইকটা সম্পর্কে আপনারা জানতে চান। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের MSI Vlogs ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে আবার সামনে কোনো নতুন ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.